আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। 17,000 টাকায় স্যামসাং এর JN1 এর সেন্সর থাকা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 8GB র্যাম এবং 256GB স্টোরেজ দিয়ে Xiaomi নিয়ে আসলো তাদের নতুন একটি ফোন Xiaomi Redmi 12। এটি একটি 4G ফোন এবং সবথেকে বড় কথা বেশ স্টাইলিশ একটা ফোন এবং এই ফোনটা অনেক দিন ধরে আমাদের কাছে রয়েছে। সো আজকে এই ফোনটির ওভারঅল পারফরমেন্স আমরা কেমন পেয়েছি, অর্থাৎ গেমিং পারফরমেন্স কেমন ছিল, তার পাশাপাশি ফটোগ্রাফি এবং ভিডিও পারফরমেন্স আমরা কেমন পেয়েছি এবং সেই সাথে এই ফোনটি কি আপনাদের কেনা উচিত হবে কিনা সে বিষয়েও ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি USB চার্জিং কেবল, 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং Redmi 12 মোবাইলটি। ফ্ল্যাগশিপ ডিজাইনে আসা এই মোবাইলের রিয়ার প্যানেলটি হলো পলিকার্বনেটের তৈরি এবং মোবাইলটি দেখতে কিন্তু অলমোস্ট Redmi Note 12 এবং Redmi Note 11 এর মতোই। সেই সাথে মোবাইলটির রিয়ার প্যানেল রয়েছে হলো 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং আরও রয়েছে এই ফোনটিতে IP53 এর সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং চিটাফোটা পানি লাগলেও এই ফোনটির কোনো ক্ষয়ক্ষতি হবে না। এছাড়াও 6.79 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.17 মিলিমিটার এবং ওয়েট হলো 199 গ্রাম। মোবাইলটির সাইজ একটু বড় হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাকভাবে থাকার কারণে সিঙ্গেল হ্যান্ডে মোটামুটি আমরা কমফোর্টেবল ভাবেই ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো মিডনাইট ব্ল্যাক। এই মোবাইলটির কিন্তু আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছিল হাইব্রিড সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুটি সিম কার্ড একসাথে ইউজ করতে পারবেন অথবা একটি সিম কার্ড সেই সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। মোবাইলটির উপর অংশে রয়েছিল আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট এবং মোবাইলটির নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB টাইপ সি চার্জিং পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে মনে হয়েছে এবং তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 24টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে একদম ঠিকঠাকই লেগেছে, তার পাশাপাশি সাউন্ডের বেস এবং ক্রিসপিনেস খুবই ব্যালেন্স পেয়েছি আমরা। সত্যি কথা বলতে প্রাইস বিবেচনায় এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল Android 13 ভার্সন, UI হিসাবে মোবাইলটিতে রয়েছিল Xiaomi MI UI14 এবং সেই সাথে মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক হওয়ার কারণে আমরা বেশ কমফোর্টেবল ভাবে এবং খুব রাফ অ্যান্ড টাফ ভাবে আমরা ফোনটি ইউজ করেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি এবং সেই সাথে অনেকগুলো অ্যাপস আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ এবং ল্যাগিং ছাড়াই। এই মোবাইলটিতে রয়েছিল 6.79 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং আরও রয়েছিল 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 2460x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 396 ppi। প্রায় 550 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোর অর্থাৎ সানলাইটের নিচে ইউজ করার সময় তেমন একটা প্রবলেম হয় না, তবে একদম দুপুরবেলা ডিরেক্ট সানলাইটের নিচে ইউজ করার সময় কিছুটা প্রবলেম ফেস করেছি লো ব্রাইটনেস জনিত। তবে ওভারঅল আবার আউটডোরে ছবি তোলার সময় কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা একেবারেই ফেস করিনি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলটি চিন এবং ভেজেল এরিয়া আমাদের কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। সেই সাথে মোবাইলটির ডিসপ্লে ঠিক সেন্টারের উপরে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এছাড়াও এই মোবাইলটি রয়েছিল ওয়াইড বাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং এর আইসোসেলের JN1 সেন্সর, আরেকটা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল সনির IMX এর 355 সেন্সর এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং খুব সুন্দর কালার প্রডিউস করছিল, সেই সাথে ছবির ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। তবে পোর্ট্রেট মোডের ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালারটা কিছুটা ওয়াশড আউট করে ফেলছিল, কিন্তু ওভারঅল ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করে এবং এজ ডিটেকশন আমি মনে করি ঠিকঠাকই আছে। মেইনলি আসলে ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটা অনেক সুন্দরভাবে করে ফেলে এই ফোন, তাই সবার কাছে ওভারঅল এই ফোনের ক্যামেরা পারফরমেন্স ভালোই লাগবে। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করে যায়। ভিডিও পারফরমেন্স আমি বলবো না যে অনেকই ভালো, মোটামুটি পারফরমেন্স পেয়েছি এবং ভিডিওতে বেশ ভালো পরিমাণে শেকি ফিলটাও পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.1 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
সেলফি ক্যামেরা দিয়ে ওভারঅল আউটডোর কন্ডিশনে বেশ ভালোই ছবি উঠে। ছবি তোলার পর কালার টোন আমাদের কাছে বেশ ক্রিস্পি লেগেছে। ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে ধরে রাখতে পারে, তবে কিছুটা কালার বুস্ট লক্ষ্য করেছি, তবে সেটা আবার আমি মনে করি যে অ্যাজ এ সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবি হিসাবে ঠিকঠাকই আছে। এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্টস। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। Redmi 12 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এত বড় ডিসপ্লে থাকার পরও এই ফোনটির চার্জ ব্যাকআপ আমরা পেয়েছি হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের মতো। তার পাশাপাশি ফোনটা যখন আমরা একদম হেভি ইউজ করেছি অর্থাৎ টানা গেমিং টেমিং করেছি এবং তার পাশাপাশি লং টাইম যখন ভিডিও দেখেছি তখন এই ফোনটা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 6 ঘন্টার মতো। এই মোবাইলটি ছিল মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছিল মালি G52। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং প্রাইসের কথা বলতে গেলে 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস হলো 17-18 হাজার টাকার মধ্যে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার বর্তমান প্রাইস হলো 19,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,65,873, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 375, মাল্টি করে 1100 এবং স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 157 MB/s, রাইট স্পিড পেয়েছি 237 MB/s। এই মোবাইলটিতে গেমিংয়ের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা খেলেছি। মোটামুটি গ্রাফিক সেটিংয়ে খেলা যায়। এক্সট্রিমলি যখন আমরা গেমটা প্লে করছি তখন কিছুটা ল্যাগিংয়ের দেখা পেয়েছি। এটা অবশ্য খুবই স্বাভাবিক, এই প্রসেসর হিসাবে এই ফোনের টুকটাক ল্যাগ করবে এটা আমরা আগে থেকেও জানি। সো তেমনটাই পেয়েছি এই ফোনের পারফরমেন্স। তবে ওভারঅল গেমিং করে মোটামুটি ভালো লেগেছে। তার পাশাপাশি যদি আমি ফ্রি ফায়ারের কথা বলি, ফোনটাতে আমরা শ্যাডো অন করেও গেম খেলেছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু 8GB র্যাম রয়েছে সো একটু বুস্ট আপ হয়, দ্যাটস আসলে ফ্রি ফায়ার গেমসটা বেশ স্মুথ রান করা যায়। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি। যারা মেইনলি আপনারা কল অফ ডিউটি গেম পছন্দ করেন তাদের কাছে এই ফোনে খুব ভালো লাগবে, কারণ আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি এবং অ্যাজ ইট ইজ বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি আমরা আবার H1 গেমসটা খেলার সময়। আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং কালার টোনটাও কিন্তু অনেক ভাইব্রেন্ট লেগেছে যখন H1 গেমসটা খেলেছি এই ফোন। এবং তার পাশাপাশি এই ফোনে আমরা যখন ফুটবল গেমসটা খেলেছি একদম হাইস্ট গ্রাফিক সেটিংয়ে খেলেছি, কমফোর্টেবলভাবে খেলেছি। আপনাদের কাছেও এই ফোনে যদি ফুটবল গেমস খেলে থাকেন খুবই ভালো লাগবে, বিকজ এই ফোনের ডিসপ্লে যেহেতু বলো, ফুটবল খেলে একটু বেশি মজা পাবেন অন্যান্য যে কোনো ফোনের থেকেই। এবং এই ফোনের হিটিংয়ের কথা যদি আমি বলতে চাই, লং টাইম গেম প্লে স্পেশালি PUBG টাইপস গেমগুলো যখন আমরা লং টাইম প্লে করি মানে 1.5-2 ঘন্টার মতো, তখন স্লাইটলি রিয়ার প্যানেলে হিট হয়। তাছাড়া মোবাইলের ইন্টারনেট অর্থাৎ সিমের ডাটা ইউজ করলে ফোন হিট হয় অন্যান্য ফোনের মতোই। এই ফোনটা যখন হিটও হয় হালকা পাতলা হিট হয়, কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এবং এই ফোনটা হলো 4G সাপোর্ট এবং 2.4 GHz এবং 5 GHz দুটো ব্যান্ডউইথই ওয়াইফাই এই ফোনে সাপোর্ট করে এবং FM রেডিও সাপোর্ট সহ 1 TB এক্সটার্নাল মেমোরি কার্ড অর্থাৎ SD কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস রয়েছে এবং এই ফোনটার কী কী বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রাইস হিসাবে আমার কাছে এই ফোনটা 3টা ল্যাকিংস রয়েছে বলে মনে হচ্ছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটাতে স্টেরিও স্পিকার নেই, যেটা আমি Redmi 10 ফোনও দেখেছিলাম এই ফোনটাতে থাকা উচিত ছিল। তার পাশাপাশি স্টোরেজ টাইপটা প্রাইস হিসাবে যদি আমি চিন্তা করি UFS 2.1 অথবা UFS 2.2 থাকা উচিত ছিল, এটাতে মাত্র eMMC 5.1। এবং সর্বশেষ এই ফোনের আরেকটা যেটা ইম্পর্টেন্ট ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটাতে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। এবং আরেকটা খুবই বড় এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটা আমি মনে করি যে আরও 1-2 হাজার টাকা যদি কম হতো তাহলে ওভারঅল সব দিক মিলিয়ে একটা বেস্ট ডিল হতো, বাট স্টিল ইটস এ গুড ডিল। আমি এটা নিয়ে অনেক নেগেটিভ বলবো না, বাট এই ফোনটা যদি আমি বেস্ট সাইডের কথা বলি, নাম্বার 1 সবচেয়ে বড় বিষয় হলো এই ফোনটার ডিসপ্লে যেমন বড়, ডিসপ্লে কালার টোনটা খুবই ভালো। মানে আপনারা ফোন কিনেন আর না কিনেন এই ফোনের কালার টোনটা আপনারা চেক করেন, হাতে নিয়ে দেখবেন যে আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। এবং তার পাশাপাশি ফোনটা চার্জ যদিও হতে একটু সময় লাগে যেহেতু 18 ওয়াটের চার্জার, বাট একবার চার্জ হলে বেশ ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা। আর মাল্টিটাস্কিং পারফরমেন্স খুবই স্মুথ পেয়েছি, Android 13 যেহেতু রয়েছে, তার পাশাপাশি Xiaomi MIUI 14 রয়েছে এবং 8GB মতো এক্সট্রা ভার্চুয়াল RAM ইউজ করার কারণে আমরা রাফ অ্যান্ড টাফ হয়ে মাল্টিটাস্কিং করেও বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি এই ফোনটা থেকে। এবং এই ফোনটার গেমিংয়ের কথা বলতে গেলে এই মুহূর্তে আর এটা নিয়ে নতুন করে কিছু বলবো না, আমাদের ভিডিও সেকশনে মানে একটু পিছনে যে আপনারা দেখে নিন এই ফোনটার গেমিং পারফরমেন্স কেমন পেয়েছি। তবে একটুকুই বলবো, যারা মোটামুটি আপনারা কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, H1 অথবা ফুটবল এই ধরনের গেমস পছন্দ করে থাকেন তাদের কাছে অনেক ভালো লাগবে, বিকজ এই ফোনের ডিসপ্লে কালার টোনটা অনেকই নাই। সো যেসব ফোন অনেক কালারফুল সেসব ফোন
সেসব গেম আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেন যে কথাটা বলবো, এই ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্স আমাদের কাছে প্রাইস রেঞ্জের এই ফোন হিসাবে যথেষ্ট ভালো লেগেছে। সেলফি ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো ছিল, তবে ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে মোটামুটি লেগেছে। আর একটু ভালো ভিডিও ক্যামেরা একটু ভালো অপশন থাকা উচিত ছিল। সব থেকে বড় কথা আসলে যদি একটু স্টেবিলাইজেশন থাকতো তাহলে আরও ভালো লাগতো। এখন হলো সব কথা শেষ কথা, অর্থাৎ এই ফোনটি আসলে কেনা উচিত কিনা। যারা মেইনলি প্রচুর মিডিয়া কনজিউম করেন, যাদের মোটামুটি মনে করেন ডিসপ্লেটা ইস্যু, ডিসপ্লেটা দরকার, তার পাশাপাশি মোটামুটি হালকা পাতলা ফটোগ্রাফি করেন, টুকটাক গেমিং করেন, তাদের জন্য রেডমি 12 এই ফোনটা আমি মনে করি 17 থেকে 20,000 টাকা, যেহেতু দুটো ভেরিয়েন্ট পাওয়া যায়, 8128, 8256, যেটাই আপনারা পান না কেন চোখ বন্ধ করে নিতে পারেন। সো এই হলো আমাদের রেডমি 12 এই ফোনটার সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।